সুকুমার রায়ের হজ ও বরলো কেবল একটি মজার গল্প নয়, এটি বাংলা সাহিত্যের অন্যতম সেরা ননসেন্স অ্যাডভেঞ্চার। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই কালজয়ী সৃষ্টির একটি সহজবোধ্য সাহিত্য বিশ্লেষণ ও সারসংক্ষেপ নিচে আলোচনা করা হল। হজ ও বরলো গল্পের সারসংক্ষেপ সামারি। গল্পটি শুরু হয় একটি তপ্ত দুপুরে। লেখক যখন একটি গাছের নিচে বসে ঘামছিলেন, তখন হঠাৎই তার রুমালটি একটি হুলো ব্যারাল হয়ে যায়। সেখান থেকেই শুরু হয় এক অদ্ভুত রোমাঞ্চকর যাত্রা। লেখক পরিচিত হন কাককেশ্বর কুচকুচে নামের এক দাঁড় কাকপণ্ডিতের সাথে, যে স্লেট পেন্সিল নিয়ে অদ্ভুত সব বয়স আর সময়ের হিসাব কষে। এরপর একে একে গল্পে আসে হিজিবিজিবিজ, যে খামখা হাসে এবং উদ্ভুত সব কাল্পনিক প্রাণীর গল্প বলে। লেখক দেখা পান যমজ ভাই উদর আর বুধর, যারা নিজেদের মধ্যে লড়াই করে কিন্তু দেখতে হুবহু এক। গল্পের ক্লাইম্যাক্স বা চূড়ান্ত অংশ হল আদালতের দৃশ্য, যেখানে বিচারক একটি ঝিমন্ত প্যাঁচা আর সাক্ষী হল হিজিবিজিবিজ। শেষে একটি ছাগলের শ্রীবিচক্ষণ বক্তৃতার সময় গোলমাল শুরু হলে লেখকের ঘুম ভেঙে যায় এবং তিনি দেখেন তিনি আসলে নিজের বিছানাতেই শুয়ে আছেন। পুরো ঘটনাটি ছিল আসলে একটি চমৎকার স্বপ্ন। সাহিত্যগত ও ভাব বিশ্লেষণ লিটারারি অ্যানালিসিস। ১. অবাস্তবতার ছদ্মবেশে বাস্তবতা, ননসেন্স উইথ লজিক। হজ বরলো শব্দটির আক্ষরিক অর্থ হল বিশৃঙ্খলা। সুকুমার রায় এখানে এমন একটি জগৎ তৈরি করেছেন যেখানে কোনো নিয়ম খাটে না। রুমাল ব্যারাল হয়, বয়স কমানো বা বাড়ানো যায়, আবার ছাগল ব্যাকরণ নিয়ে বক্তৃতা দেয়। লেখক আসলে শিশুদের কল্পনা শক্তিকে উস্কে দিতে চেয়েছেন, যাতে তারা প্রথাগত নিয়মের বাইরে গিয়ে ভাবতে শেখে। ২. চরিত্রচিত্রণ ক্যারেক্টারাইজেশন। গল্পের প্রতিটি চরিত্র মানুষের কোনো না কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যঙ্গাত্মক রূপ। ব্যারাল, এটি চতুরতা এবং ফাঁকিবাজির প্রতীক। কাককেশ্বর, সেই সব মানুষের প্রতিনিধি যারা জটিল অঙ্ক কষে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে ভালোবাসে। আদালত, এখানে আদালতের বিচার পদ্ধতিকে একটি প্রহসন হিসেবে দেখানো হয়েছে, যেখানে যুক্তি বা প্রমাণের চেয়ে হট্টগোলই বেশি হয়। ৩. হাস্যরস ও কল্পনা হিউমার অ্যান্ড ইম্যাজিনেশন। পুরো গল্পটি হাস্যরসে ভরপুর, কিন্তু এই হাসির আড়ালে লেখক সমাজের একঘেয়েমি আর অহেতুক নিয়মকানুনের ওপর বিদ্রূপ করেছেন। হিজিবিজিবিজের কল্পনাগুলো আমাদের শিখিয়ে দেয় যে কল্পনার কোনো সীমানা নেই। সুকুমার রায়ের হজ বরলো নিছক হাসির আড়ালে সমাজ ব্যবস্থার ব্যবচ্ছেদ। সুকুমার রায়ের হজ বরলো কেবল একটি শিশুতোষ রূপকথা বা খেয়ালি গল্পের সংকলন নয়, এটি সমকালীন সমাজ, বিচার ব্যবস্থা এবং মানুষের চারিত্রিক ত্রুটি বিচ্যুতির ওপর এক প্রচ্ছন্ন অথচ অত্যন্ত ধারালো শ্লেষ। উপরে হাসির প্রলেপ থাকলেও এর প্রতিটি বাঁকে লুকিয়ে আছে সমাজের ছোট ছোট খুঁত বা অসঙ্গতির বিরুদ্ধে এক তীব্র ব্যঙ্গ। নিম্নে এর বিভিন্ন দিক আলোচনা করা হল। ১. প্রথাগত শিক্ষা ও পাণ্ডিত্যের প্রতি বিদ্রূপ। গল্পের কাকেশকর কুচকুচে চরিত্রটি হল সেই সব মানুষের প্রতিনিধি যারা কঠিন কঠিন শব্দ বা জটিল হিসাব কষে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে আনন্দ পায়। স্লেট পেন্সিল নিয়ে তার নিরর্থক হিসাব কষা আসলে আমাদের সমাজের সেই তথাকথিত পণ্ডিতদের প্রতি বিদ্রূপ, যারা কাজের চেয়ে তর্কের জাল বুনতেই বেশি আগ্রহী। এটি আমাদের প্রথাগত মুখস্থ বিদ্যার অন্তঃসার শূন্যতাকেও ফুটিয়ে তোলে। ২. বিচার ব্যবস্থার প্রহসন। গল্পের আদালতের দৃশ্যটি সম্ভবত সবচেয়ে শক্তিশালী সামাজিক বিদ্রূপ। একজন ঝিমন্ত প্যাঁচাকে বিচারকের আসনে বসিয়ে সুকুমার রায় তৎকালীন এবং আজও প্রাসঙ্গিক বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা ও অসারতাকে দেখিয়েছেন। উকিল কুমিরের কান্নাকাটি আর সাক্ষী হিজিবিজিবিজের আজেবাজে কথা বলা আসলে আদালতের সেই পরিস্থিতিকে নির্দেশ করে যেখানে আসল সত্যের চেয়ে বাইরের হট্টগোলই বড় হয়ে দাঁড়ায়। এটি বুঝিয়ে দেয় যে নিয়মকানুন যখন যুক্তি হারিয়ে ফেলে তখন তা হাস্যকর প্রহসনে পরিণত হয়। ৩. বয়সের রাজনীতি ও মানুষের ভণ্ডামি।
নেড়ার বয়স নিয়ে যে বিতর্ক, সেখানে কাকের যুক্তি ছিল বয়স বাড়ানো কমানো যায় না, তবে উল্টে দেওয়া যায়। এটি সমাজের সেই সব মানুষের প্রতি ইঙ্গিত করে যারা নিজেদের স্বার্থে সত্যকে এখানে বয়স যেভাবে খুশি ব্যাখ্যা করতে চায়। মানুষের এই সুবিধাবাদী মানসিকতাকেই লেখক এখানে শিশুসুলভ সারল্যের আড়ালে বিঁধেছেন। ৪. নিয়ম ও শৃঙ্খলার অর্থহীনতা। উদো আর বুদোর লড়াই বা শ্রীবিচক্ষণ ছাগলের ব্যাকরণ নিয়ে পাণ্ডিত্যপূর্ণ ভাষা আসলে সমাজের সেই একঘেয়ে নিয়মকানুনের প্রতিফলন, যা মানুষের স্বতঃস্ফূর্ততাকে নষ্ট করে। ছাগল যখন ব্যাকরণ নিয়ে কথা বলে, তখন তা আসলেই সেই সব শুষ্ক একাডেমিক আলোচনার প্রতি শ্লেষ, যা সাধারণ মানুষের কোনো কাজেই আসে না। উপসংহার: সুকুমার রায় শিশুদের জন্য যে কল্পনার জগৎ তৈরি করেছিলেন, তার ভিত্তি ছিল গভীর জীবন দর্শন। তিনি দেখিয়েছেন যে আমাদের চারপাশের জগৎটা অনেক সময় এই হ-য-বরলোর মতোই বিশৃঙ্খল এবং যুক্তিহীন। শিশুদের কাছে এটি একটি অদ্ভুত স্বপ্ন মনে হয়, বড়দের কাছে এটি সমাজে আয়না, যেখানে আমরা আমাদের নিজেদেরই ছোট ছোট খুঁতগুলো দেখতে পাই। গোপাল প্রসাদ রায় এডুকেয়ার একাডেমির ছাত্রদের জন্য এই গভীর উপলব্ধিটি বোঝা জরুরি যে সাহিত্য কেবল বিনোদন নয়, তা সমাজকে চেনার একটি বড় হাতিয়ার। প্রশ্ন ও উত্তর সংক্ষিপ্ত। ১. প্রশ্ন: বেড়ালটি কিভাবে তিব্বত যাওয়ার রাস্তা বুঝিয়ে দিয়েছিল? উত্তর: বেড়ালটি বলেছিল সোজা পথে গেলে অনেক দেরি হবে, তার চেয়ে গ্যাছো পথ দিয়ে যাওয়া ভালো। সে বলেছিল প্রথমে গ্যাছো দাঁড়ার খোঁজ নিতে হবে, তারপর ল্যাজ দিয়ে মেপে মেপে পথ চলতে হবে। ২. কাক্যেশ্বর কুচকুচি কিভাবে স্লেট পেন্সিল দিয়ে বয়স বা সময়ের হিসাব রাখত? উত্তর: কাক্যেশ্বর তার স্লেটে খামখা অনেকগুলো হিজিবিজি অঙ্ক কষত। সে সময় বা বয়সের হিসাব রাখতে গিয়ে অদ্ভুত সব যোগ বিয়োগ করত, যার কোনো বাস্তব অর্থ ছিল না। ৩. নেড়ার গানটি কি ছিল? সেটি শুনে সবার প্রতিক্রিয়া কেমন হয়েছিল? উত্তর: নেড়ার গানটি ছিল আইধাই ধাই তগধিনাই। এটি শুনে সবাই কান চেকে ধরেছিল এবং বিচারক প্যাঁচা বিরক্ত হয়ে রায় দেবার কথা বলেছিল। ৪. হিজিবিজিবিজ নামটির বিশেষত্ব কি? সে কেন কেবলই হাসছিল? উত্তর: হিজিবিজিবিজের নামটাই অদ্ভুত, কারণ সে যা ভাবে তাই হিজিবিজি। সে কেবলই অবাস্তব সব কল্পনার কথা ভাবছিল এবং নিজের কল্পনাতেই নিজে হেসে কুটিপাটি হচ্ছিল। উদো: উদো আর বুধোর চেহারার বর্ণনা দাও। উত্তর: উদো আর বুধো দেখতে অবিকল একরকম, যেন যমজ। তাদের পরনে ছিল একই রঙের কাপড় এবং হাতে ছিল একই রকম লাঠি। তারা কেবল নিজেদের নিয়ে তর্কে ব্যস্ত থাকত। ৩ নম্বরের প্রশ্ন ও উত্তর ব্যাখ্যামূলক। ১. প্রশ্ন: বয়স নিয়ে নেড়া এবং কাকের মধ্যে যে অদ্ভুত তর্কাতর্কি হয়েছিল তা সংক্ষেপে লেখো। উত্তর: কাক যখন নেড়াকে তার বয়স জিজ্ঞেস করে, নেড়া বলে ১৩ বছর। কিন্তু কাক তার স্লেটে হিসাব কষে বলে নেড়ার বয়স আসলে ৪০ বছর। নেড়া প্রতিবাদ করলে কাক বুঝিয়ে দেয় যে সে বয়স কমায় আর বাড়ায় না, বরং বয়সটাকে উল্টে দেয়। সুকুমার রায়ের এই অদ্ভুত যুক্তিতে বয়সের কোনো স্থির হিসাব থাকে না। ২. গল্পের শেষে লেখক কিভাবে নিজের বিছানায় ফিরে এলেন? উত্তর: গল্পের শেষে দেখা যায় চারিদিকের হইচই আর অদ্ভুত কাণ্ডকারখানার মধ্যে লেখক হঠাৎ নিজেকে একটা ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখেন। তখনই তার ঘুম ভেঙে যায় এবং তিনি দেখেন তিনি আসলে নিজের বিছানাতেই শুয়ে আছেন। পুরো ঘটনাটি ছিল আসলে একটি অদ্ভুত ও মজার স্বপ্ন।